শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল বিল্কসোবার রাঙা সকাল অনুষ্ঠানে। সবার আজকের দিনটি খুব ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের এই আয়োজন এবং আপনাদের সাথে আছি আমি সুস্মিতা এবং সেই সাথে আমি রয়েছে রোম্মান। দর্শক শুভ সকাল। ঈদ কিন্তু চলে এসেছে এবং আপনাদেরকে ঈদের আগাম শুভেচ্ছা রইল। ঈদের এই দিনগুলোতে অবশ্যই মাছরাঙা টেলিভিশনের সঙ্গে থাকবেন দর্শক, কারণ আমরা নানান সব আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ঈদের 7 দিন। শুভ সকাল সুস্মিতা, কেমন আছো? তোমাকেও শুভ সকাল। আমি তো খুব ভালো আছি, বাহ, একদম তোমাকে দেখেই মনে হচ্ছে ঈদ চলে এসেছে। এত বটে, তবে আমার না খুব জ্বর। জ্বর? কি বলো, কত ডিগ্রি? ডিগ্রি ফিগ্রি জানি না, এই জ্বরের নাম হচ্ছে রকস্টার জ্বর। ওহো আগামীকাল যেহেতু ঈদ, আগামীকাল একদম। রকস্টার মুক্তি পাচ্ছে এবং আমি কিন্তু খুব এক্সাইটেড, অলরেডি টিকিট কেটে ফেলেছি। বাহ, দারুণ। আমি তো টিকিট পাবো কিনা এখনো বুঝতে পারছি না। পাবে, অবশ্যই পাবে। তুমি যদি বিশ্বাস করো, আমাদের আজকের অতিথির মতো জীবনে ইতিবাচকতা যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে জীবন তোমাকে সুন্দর কিছু মুহূর্ত ফিরিয়ে দেবে। কার কথা বলছো বলো তো? আর কে? আমাদের আজকের অতিথি, দ্য রকস্টার। অফকোর্স। দর্শক, আজকের সকালটা কিন্তু একটু বেশি সুরেলা, কারণ আমাদের আজকের অতিথি এমন একজন গানের মানুষ, প্রাণের মানুষ, যার গানে থাকে ভালোবাসা, স্বপ্ন আর জীবনের রঙিন গল্প। তিনি সুরকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী, গীতিকবি, সেই সাথে আরো অনেক গুণে গুণান্বিত জাহিদ নীরব। চলুন তাকে আজকের আয়োজনে স্বাগত জানাই। শুভ শুভ সকাল। সকাল। শুভ সকাল। ঈদের আগাম শুভেচ্ছা। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আমরা তো খুব খুবই ভালো ভালো। আছি। সুস্মিতা একটু বেশি ভালো আছে। কেন? তুমিও ভালো আছো, সেটা স্বীকার করছো না কেন? না, আমি তো ভালো আছি নানান রকম, যেমন আমি রকস্টারের টিকিট কেটে ফেলেছি। জাহিদ নীরব আমার প্রিয় একজন মানুষ, প্রিয় একজন সঙ্গীত শিল্পী, তাকে পেয়েছে। ও বেশি খুশি কারণ আজকে গান শুনতে পারবে। একদম তাই। না, কথা বলার চেয়ে গান গাওয়াটা আমার জন্য ইজি। একদম, গান তো শুনবো, সেই সঙ্গে আমরা নীরবের সঙ্গে খুব সরবভাবে আড্ডাও দিতে চাই সকালটা। ঈদ নিয়ে কি কি পরিকল্পনা শুনি? ঈদ উল আজহাতে তেমন কোনো পরিকল্পনা থাকে না নরমালি। এই যে গরুকে কোরবানি করা, কেনা, সো নরমালি আমাদের যেটা হয় বাসায় ঈদের একদম আগের দিনই হাটে যাওয়া হয় আর কি। সো এটা আমি কখনোই যাই না, এটা বড় ভাইয়ের কাজ। আচ্ছা। ওই যায়, আমার শুধু কাজ হচ্ছে সকালবেলা থাকা আর কি। বাহ। তার মানে আজকে আপনি ফাঁকি দেবেন, আজকে আপনি আজকেও, হ্যাঁ। গরুর হাটে যাবেন না। যাই হোক, বাট এইবারের ঈদটা আমাদের জন্য সবার জন্য স্পেশাল, কারণ রকস্টার আসছে। একদম। তো আপনাদের প্ল্যান আছে যে সবাই মিলে একসাথে রকস্টার দেখবো ঈদের শুধু দিন? তাই নয়, এবারে ঈদে হচ্ছে আপনি বিবাহিত জীবনের প্রথম ঈদ। হ্যাঁ। বাহ। তো আজকে আমরা রাঙা সকালে একটু অতীত আর বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। বর্তমানে তো আছি, অতীত হচ্ছে মাত্র 2 দিন আগে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী ছিল এবং আমরা জানি যে আপনি নজরুল সঙ্গীত নিয়ে এবং নজরুল গীতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং একবার বলেছিলেন যে নজরুল সঙ্গীতে 100টি গান আপনি রেকর্ড করবেন। তখন অবধি 4টি গান রেকর্ড হয়েছিল। তো কাজী নজরুল আপনার জীবনে কতটা প্রভাব ফেলেছে? কাজী নজরুল ইসলাম প্রথমত যখন আমরা শুরু করি গান শেখা, আমার শুরু তো একদমই যখন আমার আসলে স্কুলে ভর্তি হয়নি তখন থেকে স্টেজে যাওয়া আব্বার সাথে। সো আমার বাসায় নজরুল সঙ্গীত শেখা মানে হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত একটা যেমন অনুশীলনের জায়গা, নজরুল সঙ্গীত একটা অনুশীলনের জায়গা। যে আমি যদি নজরুল শিখি, নজরুল গানের মাধ্যমেই মিউজিকের অনেকটা আয়ত্ত করা যায়। তো সেই জায়গা থেকে ছোটবেলা থেকেই মানবেন্দ্র মুখোপাধ্যায়, অজয় চক্রবর্তী, কিন্তু আমাদের ফিরোজা বেগম, সবার গান শুনে বড় হয়েছি। সো নজরুল ইসলামের কথা তখন তো আসলে বুঝতাম না। একদম। তো এখন একটু বড় হওয়ার পরে যখন ভাবি যে এই লোকটা কিভাবে লিখলো, কিভাবে সে ভাবলো যে আমি যদি আরব হতাম মদিনার সেই পথ, আহা। সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত, এই যে ভাবনা, কিংবা পরদেশী মেঘ যাও রে ওরে, এই মানে উনি কিভাবে ভাবতো আসলে, আমি এই ভাবনার জায়গা থেকে আসলে মনে হয় যে এই লোকটা আবার সে এত কিছু করতো, সে গানটাও গাইতো, সেই গানের গলা এত সুন্দর। এখন যখন আমরা এই ভয়েসগুলো শুনতে পাই, অবাক লাগে যে আমরা তো কিছুই করতে পারতেছি না। বাহ। আপনি যেমন অবাক হন যে কিভাবে এত সুন্দর করে জাতীয় কবি লিখেছিলেন, আমরা অবাক হই কি একদম তাই। না, ছি। কিছুক্ষণ আগে পরদেশী মেঘের কথা বলছিলেন, সেই মেঘের ভেলায় কি একটু ভেসে আসতে পারি? ও ভাসতে চায়, আমি ওর সাথে একটু সঙ্গী হব। এই গানটা গাওয়া ছিল ডিফিকাল্ট। আমি গান গাইতে হারমোনিয়ামে খুব কমফোর্টেবল। ওকে। আচ্ছা। সে দেশে যাবে
বাদল ছড়ে সে দেশে যাবে, বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাসি নদীর তীরে পরদেশি মেঘ, যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ। আহা আহা, অসাধারণ, একদম আত্মা স্পর্শ করে। একদম তাই। তুমি ভেসেছো, আমি ভেসেছি, এবং আমার মনে হয় দর্শক আপনারাও ভেসে গেছেন, কারণ আমরা সুন্দর সুন্দর গান শুনতে সবসময় ভালোবাসি, সুরের ভুবনে হারিয়ে যেতে ভালোবাসি। আজকে সেরকমই একজন আমাদের মাঝে এসেছেন, তার সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে দিই, তারপর আবার গল্পে ফিরবো। কিংবদন্তি মান্না দে যেমন বলেছিলেন, জীবনে চেয়েছি অনেক কিন্তু পেয়েছি তার চেয়েও অনেক বেশি। জাহিদ নীরবও যেন ঠিক সেই দর্শনেরই মানুষ। তিনি জানেন জীবনের প্রতিটি প্রাপ্তি আসলে সুরের ভেতর লুকিয়ে থাকা এক একটি গল্প। কখন আমরা হয়তো হারিয়ে যাই সময়ের ভিড়ে, আবার কোনো এক সন্ধি বিচ্ছেদ আমাদের নিজেদের নতুন করে চিনিয়ে দেয়। সঙ্গীত পরিবারে জন্ম নেওয়া জাহিদ নীরব 6 বছর বয়সে তবলা শিখেছেন, এরপর 7ম শ্রেণীতে পড়ার সময় গিটার পিয়ানোর প্রেমে পড়েছেন। যেন ছোটবেলা থেকে তিনি বুঝে গিয়েছিলেন জীবনের সবচেয়ে সুন্দর ভাষার নাম সঙ্গীত। 2011 সালে একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে 4র্থ স্থান অর্জনের পর থেকে শুরু হয় সঙ্গীতে তার আনুষ্ঠানিক যাত্রা। এরপর টানা 1 দশক জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সঙ্গে দেশে বিদেশে অসংখ্য মঞ্চ মাতিয়েছেন। সেই পথ চলে কখনো তিনি পিছু ডেকো না আমায় বলে এগিয়ে গেছেন নিজের স্বপ্নের দিকে, আবার কখনো সঙ্গীতের জন্য যেন নিঃশব্দে বলে গেছেন জীবন দিলাম। 2017 সালে নাটকের সঙ্গীত পরিচালনায় তার অভিষেক হয়। গত বছর তার গাওয়া সুর সঙ্গীতে আপন মানুষ ভালো থাকলে হয় গানটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। 2018 সাল থেকে 400-র বেশি টিভিসি ও ভিসির সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মে তার সুরের জাদু ছড়িয়ে আছে মহানগর থেকে বোহেমিয়ান ঘোড়ায়। 2021 সালে চলচ্চিত্রে একক সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক হয় তার। পরাণ ছিল প্রথম সিনেমা, যদিও শুরুতে মুক্তি পায় পদ্মা পুরাণ। সর্বশেষ রকস্টার সিনেমায় তিনি কাজ করেছেন। এই বছরের সবচাইতে প্রতীক্ষিত সেই সিনেমা মুক্তি পাচ্ছে আগামীকাল ঈদুল আজহা, যে সিনেমা দেখবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। জাহিদ নীরবের সবচেয়ে বড় শক্তি তার বিশ্বাস, সংকটই নতুন সম্ভাবনার জন্ম দেয়। তাই সব সীমাবদ্ধতা হতাশার মাঝে তিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, আর সেই স্বপ্নের পথ ধরে আজ তিনি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে অন্যতম আস্থাভাজন বৈচিত্র্যময় এক সঙ্গীত পরিচালক, যিনি সুর দিয়ে গল্প বলেন আর গল্প দিয়ে দর্শকদের মনের ভেতর থেকে যান। ঠিক বলেছি? শেষ ভাই, আমি চলে যাই, সব শেষ, ডান হয়ে গেছে, এ টু জেড ডান। তার তথ্যগুলো ঠিক Wow, ছিল wow. কিনা সেটা বলেন। না, একদম ঠিক ছিল, একদম ঠিক ছিল, আমি নিজেই তো ভুলে গেছিলাম অনেক কিছু। না, অনেক কিছু জানা হয়নি, অনেক কিছু বলা হয় না, একদম তাই না? তাই। সেই যেগুলো বলা হয়নি আপনার গল্প থেকে শুনতে চাই। আপনি বলছিলেন যে স্কুল শুরুর আগেই গান শুরু হয়েছে, এবং আমরা জেনেছি যে মানুষকে পড়াশোনার জন্য বাবা মায়েরা মারে, কিন্তু আপনি গানের রেয়াজ না করতে বসলে বাবার থেকে মার খেয়েছেন। হ্যাঁ, আসলে আমার জন্ম হচ্ছে এমন একটা জায়গায়, ইদ্রাকপুরে। ইদ্রাকপুরে হচ্ছে ইদ্রাকপুর গ্রামের ফার্স্ট বাসাটা আমাদের। আচ্ছা, আচ্ছা। একদম মানে পঞ্চশর এবং পৌরশহর মাঝখানের বাসাটা আমাদের। তো আমাদের বাসা থেকে ঠিক নদী দেখা যেত, এক পাশে ধলেশ্বরী নদী, আরেক পাশে হচ্ছে শহর, মুন্সিগঞ্জ শহর। সো এমন একটা জায়গায় আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমাদের জানলা দিয়ে একদম নদী দেখা যেত। সো ওই জায়গাতে একটু বড় হয়ে গিটার বাজাবো, মানে বাহ। তখন ক্লাস 3-4-এ পড়ি, মানে গিটারটা তো ফ্রেটবোর্ডটা ধরতে হবে আমার। সো আরেকটু বড় হওয়া জরুরি। তো স্বপ্ন দেখতাম যে এই জানলায় বসে গিটার বাজাবো। সো ওই রকম একটা পরিবেশে বড় হওয়া। আর আমার যেহেতু পরিবারের অনেকেই মিউজিক করতেন, জি। আব্বা তো মিউজিক শেখাতেন, গানের শিক্ষক ছিলেন, এখনো আব্বু গান শেখায়, প্লাস মামা ছিলেন মুজিব পরদেশি। জি। আমার চাচা মানে আব্বার কাজিন তিলি সামাদ, ওনারাও বেশ ফেমাস কিংবদন্তি অভিনয় শিল্পী। এবং আমাদের যে মহল্লায় নয়াগাঁও যে সমাজটা আমাদের, ওইখানে অনেক আর্টিস্টের জন্ম। সো পুরো মহল্লাটা ছিল একদম আর্ট কালচারের কেন্দ্রবিন্দু, যারা নাকি পরবর্তীতে বা আগে দেশ কাঁপিয়েছে বা বিভিন্ন জায়গায় করেছে। সো আমাদের ওই গ্রামেই উপজেলা পরিষদ ছিল, সেখানে হচ্ছে একটা অডিটোরিয়াম আছে, ওইখানে হচ্ছে প্রথম আমার শুরু। আমার মনে আছে আমি একদিন ছুটি হবে অনেক দূরে যাব, এই গানটা গেছিলাম। বাহ। তখন স্কুলে ভর্তি হয়নি। হ্যাঁ, স্কুলে ভর্তি হওয়ার আগে মঞ্চে আগে, অভিষেক। হ্যাঁ। বাহ বাহ,
আমার মনে হয় আব্বু হারমোনিয়াম বাজাচ্ছিল, আমি মনে হয় কোনো কারো একজনের কোলে ছিলাম। আচ্ছা, তো আমার কোলে করে সামনে মাইক্রোফোন দিয়ে যে কত গানটা। বছর হবে? আমার তখন বয়স 4 বছর বা 3.5 এরকম। তো বাবার কথা বলছিলেন শ্রদ্ধা আনোয়ার হোসেন, তিনি বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত শিল্পী, এবং যেটি সুস্মিতা বলছিল মার খেতেন যদি আপনি রেওয়াজ না করতেন। হ্যাঁ। তো বাবার অর্ডারে এবং মায়ের অনুপ্রেরণায় বোধহয় আপনি মানে সঙ্গীতে আমি এসেছেন। বুঝে ওঠার আগে আসলে মিউজিক শুরু হয়ে গেছে অটোমেটিকলি। আমার একটা ছবি আছে, আমি ফেসবুকে শেয়ার করেছিলাম যে একদম ছোট, হয়তো 1-1.5 বছর বয়স, আমি হারমোনিয়ামের উপরে আছি এরকম একটা অবস্থায়। তো হ্যাঁ, মার তো খেতে হইতো, কারণ হচ্ছে এখন মনে হয় যে না, আমি আসলে এইভাবে শেখাইতাম না। আব্বা একটু বেশি রাগে ছিল, মানে এই সে যে আমলে বাবারা এরকমই ছিল। না, আব্বা তো একটু মানে হয় না, আমার তো আসলে আঞ্চলিক ভাষায় কথা বলে অভ্যস্ত। সো ওই নজরুলের গান গাইতে গেলে বেভুলকে বেভুল বলে ফেলতাম। হ্যাঁ, আমি কেন সিরিয়াস না, ছয়ের উচ্চারণ, মহাপ্রাণ ধ্বনিগুলোর উচ্চারণ, মানে যেভাবে কথা বলি ওইভাবে বলে ফেলতাম। সো ওই ওই কনসাসনেস তো তখন ছিল না, সো এই জন্য বেশি মার খেতাম। আচ্ছা, আর আরেকটা ব্যাপার, আমার টেন্ডেন্সি একটা ছিল যেটা এখনো আমি মানে সচেতনভাবে ইগনোর করি, সেটা হচ্ছে বেশি মুরকি দিতে হবে, বেশি হাততালি দিতে হবে, কঠিন করে গান গাইতে হবে। এই একটা টেন্ডেন্সি ছোটবেলা থেকে ছিল। হ্যাঁ, যে আগে তো তাল- এমন ছিল যে কঠিন গান গাইলেই প্রথম পুরস্কার পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এরকম ছিল যে আর তালে গাওয়া যাবে না, যে সময় গাওয়া যাবে না, মানে একটু একটু এটা আমরা গ্রামের ভাষা প্রথম কেদ্রান্তি করতে হবে। হ্যাঁ, so এই একটা কারণে হচ্ছে প্রচুর মানে প্রহসনের শিকার হচ্ছে আর কি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেও বাবার থেকেই প্রথম তালিম পাওয়া। জি। আচ্ছা, মায়ের কথা একটু শুনি। মা শ্রদ্ধেয় ঝর্ণা বেগম, তো মায়ের শাসন কেমন ছিল? না, আম্মু ওই শাসন করতো না। আম্মু আম্মু হচ্ছে সহনশীলতার প্রতীক। আচ্ছা, কারণ এই যে আব্বা তো আসলে দিনে রাতে 24 ঘন্টায় মিউজিক। আমিও দেখা যায় যে এসএসসির পরে এমন কোনো রাত নাই যে আমি আসলে 12টার আগে বাসায় গেছি। তো বাসায় কলিং বেল চাপলে এই একটা ব্যাপার আমার বাসায় যে দুজনেই উঠে চলে আসে, এবং কি কি কোথায় কোথায় গেলাম, কি করলাম, ইভেন আজকেও যে আসলাম এখানে হচ্ছে কোন পাঞ্জাবিটা পরে যাব ওইটাও দেখা যায় যে আম্মু সিলেক্ট করে যায় কিংবা রেডি করে রাখে। এখন সাথে আমার স্ত্রী যোগ হয়েছে, বাহ। যে সবাই আসলে এই যে এই আমার মনে হয় আর্টিস্টের জায়গা থেকে এই এই কি বলে প্যাম্পারটা বাসায় খুব প্রয়োজন, একটা comfort level। কমফর্ট জোনটা আর কি। So, আম্মু হচ্ছে এই যে আমরা রাত্রে বিরাতে প্র্যাকটিস করতেছি, গান করতেছি, বাইরে যাচ্ছি, আমাদের লোকজন আসতেছে বাসায়, এই যে আমি তো হলে তো আসলে সহনশীল হইতাম না আসলে। একদম। বাট আম্মু এই স্যাক্রিফাইসটা আসলে অনেক বেশি কি বলে অ্যাডমায়ারিং। কিন্তু আমি শুনেছি যে আপনি 6 বছর বয়সে তবলা বাজানো শিখতে চেয়েছিলেন এবং বাবা চাননি। হ্যাঁ। কেন? আচ্ছা, একটা ওই যে মিথ আছে যে তবলা বাজালে গলা ভেঙে যায়, আচ্ছা, যদিও আমি এই মিথে বিশ্বাস করি না, আব্বা আচ্ছা। বিশ্বাস করতো। আর হচ্ছে আব্বার ইচ্ছা ছিল ফোকাসটা যেন গানে থাকে, কারণ তবলায় আয়ত্ত করতে গেলে, তবলার সাউন্ড আয়ত্ত করতে একটা টাইম লাগে, যে টাইমটা না দিলে আপনি তবলাটা শিখতে পারবেন না। সো আমার আসলে ওই যে তখন ওই কিউরিওসিটি যে এটা শিখবো। সো আমার নর্মালি হয় কি কত্তেটে, এটা হচ্ছে বেসিক বল। তো শরীফ আঙ্কেল আমাদের বাসায়, শরীফ মাহমুদ। শরীফ মাহমুদ আঙ্কেল, হ্যাঁ। জি। তো শরীফ মাহমুদ আঙ্কেলের দায়িত্ব ছিল যে সকাল আজানের পরে বাসায় এসে আমাদের উঠানো। So, আঙ্কেলের বাসা দেখা যেত আমাদের জানলা দিয়ে, অনেক দূরে বাসা, ধরেন 1 কিলোমিটার দূরে একটা মাঠ ছিল, বড় পুলিশ লাইনের মাঠ। ওখান দিয়ে আসতো, এসে উনি আমাদের সকাল 6টার আগে ঘুম থেকে উঠাইতো, উঠে দেন উনি প্র্যাকটিস করতো, আমাদের প্র্যাকটিস করতে হবে। তো ম্যাক্সিমাম টাইম যেটা হতো, আমি প্র্যাকটিস করতে শুয়ে থাকতাম, শুয়ে শুয়ে হারমোনিয়াম বাজাইতাম, আবার উঠতাম। আমি ছোট ছিলাম অনেক। তো আমি আঙ্কেলকে বলতাম যে আঙ্কেল আমাকে একটু তবলাটা শেখান। তো উনি আমাকে শেখালো কত্তেটে, মানে একদম উল্টা। এখন বলে কি আসে যায়, প্র্যাকটিস তো প্র্যাকটিসই। আমি প্র্যাকটিস করতেছিলাম। তো পরে দেখলাম যে হ্যাঁ, তবলাটা একটু জানলে কি হয়, রিদম সেন্সটা বা গ্রো করে। অনেক গ্রো করে, অনেক হেল্প করে জি। মিউজিক্যালিটিতে, যে কোনো রিদম সেকশনে খুব হেল্প করে। তারপরে বাবার ইচ্ছার বিরুদ্ধে কিভাবে আপনি শিখলেন? আব্বা তো সবসময় বাসা থাকতো না, আচ্ছা, আর সবসময় বাসা থাকতো না, আর হচ্ছে সবসময় এইদিকে ফোকাসও রাখতে পারতো না। বলছে যে শেখাবেন, হয়তো না শিখলে শিখবো কিভাবে, বাট ওটা হয়ে গেছে আসলে। আর পারি যে ওইরকম না, বাট বেসিকটা নলেজটা আছে। আপনার দাদা বাঁশি বাজাতো, মানে পরিবারে ইনস্ট্রুমেন্টের চর্চাটা সবসময় ছিল, তো সেই জায়গা থেকেই কি আপনারও আস্তে আস্তে ভালোবাসা একে একে গিটার, পিয়ানো? এইটা একটু আমি মানে বাস্তবতা বলি, এটা আসলে শখে না, ক্রাইসিসটা বলি। দাদা বাঁশি বাজাতেন হচ্ছে শখে, মানে উনি হচ্ছে আমাদের দোকান ছিল বাজারে, তো উনি বাজার কমিটিতে সভাপতি ছিলেন। তো একটা পুল ছিল, অনেক আগের কথা, আমি শুনেছি, দাদাকে আমি দেখিনি।
শুনেছি যে উনি ওই রাত্রেবেলা ওই পুলের উপরে বাঁশি বাজাতো আর সবাই শুনতো এটা। এই একটা শখের জায়গা ছিল। আর আমার ইনস্ট্রুমেন্ট আসলে হচ্ছে পারিবারিক ক্রাইসিসে। বাংলাদেশের প্রেক্ষাপটে গান করে আসলে আপনার খুব একটা সাকসেসফুল হওয়া ডিফিকাল্ট, মানে ইভেন প্রতিষ্ঠিত শিল্পীর জন্য গান করে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট। কারণ আপনার হয়তো একটা শিল্পীর, ধরেন আপনি কি বলে ফোনো লাইভের কথা চিন্তা করেন, আপনি একটা আর্টিস্টকে যখন ডাকবেন, ওই আর্টিস্টকে আপনি হয়তো নেক্সট 6 মাস ডাকবেন না, কিন্তু একটা মিউজিশিয়ান প্রতি সপ্তাহে আসতে পারে। সো ওই জায়গা থেকে, ওই ভাবনা থেকে আসলে, প্লাস বয়স সন্ধিকালে আমার গলাটা ভেঙে যায় স্বাভাবিকভাবেই। সো তখন আসলে পরিবারের একটা সাপোর্ট আমার ছিল যে আমি স্টেজে গান করতাম। হয় না যে আব্বা তো গান শেখাতো, খুব একটা আর্নিং ছিল না গ্রামের মফস্বলে। সো ওই সাপোর্টের জায়গা থেকে আসলে ভাবলাম যে যদি কিবোর্ড বা গিটারে, কিবোর্ড স্পেশালি কিবোর্ডটা হচ্ছে স্টেজের জন্য শেখা, কিবোর্ড বাজে, তাহলে হয়তো এই ফিনান্সিয়াল জায়গার সাপোর্টটা খুব ভালো হবে, এবং সেটা হয়েছে আসলে। আমার আসলে এসএসসির পরে আমার এমনও হয়েছে যে সব মাসে 30টা শো আমার ছিল, 30 দিন আমি শো করতেছিলাম। তো এটা আসলে ওই এই ফিনান্সিয়াল সাপোর্টের জায়গা থেকে, এবং এই ফিনান্সিয়ালের কারণে আবার মিউজিক্যালিটাও গ্রো করছে। কারণ আমি যখন 30 দিন বাজাতে হচ্ছে, আমার প্র্যাকটিস হচ্ছে, বিভিন্ন গান তোলা হচ্ছে, বিভিন্ন মানুষের সাথে বাজাতে হচ্ছে, মিউজিক্যালিটি গ্রো করতেছে। হ্যাঁ, তো ক্লাস 7 এ পড়ার সময় আপনি শিখেছিলেন প্রথম মিনহাজ বাবুর কাছে। ক্লাস 7 মিনহাজ বাবু আঙ্কেলের কথা স্পেশালি বলতে চাই, কারণ ওই সময়ে ইন্টারনেট ছিল না। ইন্টারনেট ছিল বাট ইউটিউব ছিল না। সো আমি আসলে কি গিটার কিনবো, আমি যে গিটার শিখবো, আমি কি হাওয়াইন গিটার কিনবো, নাকি স্প্যানিশ গিটার কিনবো, নাকি অ্যাকোস্টিক গিটার কিনবো? এখন স্প্যানিশ গিটার এবং অ্যাকোস্টিক গিটার যে একই গিটার, এই ভাবনাটা আমাকে কে বলবে? তো মুন্সিগঞ্জে তখন একদমই হাতে গোনা কয়েকজন গিটার বাজাতেন। তো ওনাদের কাছে প্রশ্ন করলাম, ওনারা নিজেরাও আসলে খুব একটা মানে ভালো জানেন না বিধায়, বা তখনও কনফিডেন্ট না, এই জন্য ওনারা বলতে চাচ্ছিলেন না যে, বা বলতে পারছিলেন না যে কোনটা আমাকে সাজেস্ট করবে। তো মিনহাজ বাবু আঙ্কেল হচ্ছে তখন কিবোর্ড বাজাতেন, এবং মাঝে মাঝে আমাদের বাসায় যেতেন, ওই বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে হায়ার করতাম কিবোর্ডের হিসেবে। নারায়ণগঞ্জ থাকতে, হ্যাঁ উনি। তো নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যেতেন উনি, শুধু আমাকে গিটার আর কিবোর্ড শেখাতেন। সো এইটা আসলে আমি কখনোই, মানে শুনেছি কোনো সম্মানীয় নিতেন না। না, কোনো সম্মানই নিতেন না, মানে উনি লিটারালি একটা সাইকেল ছিল না, উনি সাইকেল দিয়ে লঞ্চ ঘাটে যেতেন, লঞ্চে মুন্সিগঞ্জ ঘাটে আসতেন, আবার সাইকেল দিয়ে আসতেন আমার বাসায় এসে আমার সাথে বসতেন, আমি গিটার বাজাতাম। তারপর হচ্ছে উনি আবার একটু যেহেতু আব্বা হারমোনিয়াম এক্সপার্ট ছিল, ওনার আবার একটু ইন্ডিয়ান ক্লাসিক্যাল একটু মানে ক্ষুধা ছিল, সো ওইটা আবার উনি আব্বার কাছ থেকে একটু শেয়ার করতেন, শিখতেন। সো এই ভাইস ভার্সা ছিল। কিন্তু উনি আমাকে যেভাবে আসলে এই যে একটা জেলা থেকে আরেকটা জেলায় গিয়ে শেখানো, এবং উইদাউট এনি রেমুনারেশন, এইটা আসলে আনবিলিভেবল। হ্যাঁ, শুরুতে বলছিলাম অতীত, বর্তমান, ভবিষ্যতের সাথে থাকবো। ভবিষ্যৎ মানে আর একদিন পরে ঈদ এবং রকস্টার রিলিজ হচ্ছে, আমাদের অনেক প্রতীক্ষিত একটি সিনেমা, এবং যেই সিনেমায় আপনি একদম আবহাওয়ার সঙ্গে ফাটিয়ে দিয়েছেন, যেটা আমরা টিজারে দেখলাম, এবং সবাই টিজারের মিউজিক নিয়ে কথা বলছে, এবং এই সিনেমার পুরো ব্যাকগ্রাউন্ড স্কোরই তো আপনি করেছেন, রাইট? এবং একটি গানেরও বোধহয় সুর করেছেন। হ্যাঁ, একটি গান শুরু করেছি, বাকি গানগুলো মিউজিক করেছি। বা কেমন হবে, আপনার কি মনে হয়? কারণ বাংলাদেশে তো খুব একটা মিউজিক্যাল লাভ স্টোরি আমরা দেখিনি রিসেন্ট টাইমস, ইনফ্যাক্ট কখনো দেখেছি কিনা এই মুহূর্তে মনেও পড়ছে না। তো আপনার কি মনে হয় যে 8-10টা সিনেমা থেকে আলাদা হবে রকস্টার? এতগুলো গান আছে এবং মিউজিক্যাল ফিল্ম, আমার মনে হয় এতগুলো গান সহ মিউজিক্যাল ফিল্ম কখনো আমাদের এখন হয়নি, মনে পড়ছে না। আর সাকিব ভাইয়ের তো হয়নি। আর সাকিব ভাই এত বড় একজন সুপারস্টার, মেগাস্টার, সো ওনার একটা অডিয়েন্স তো আছে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে, যেই জন্য সিনেমা মুক্তির অনেক আগে থেকেই মানুষের অনেক উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, এবং ভয়টাও আছে এই জন্য। সো আমার মনে হয় যে গানের জায়গা থেকে আমরা অনেক বেশি ভ্যারিয়েশন রেখেছি। মানে রক স্টার সিনেমা মানে যে শুধু রক গান থাকবে ব্যাপারটা এরকম না। একটা রকস্টার, আমি আগেও বলেছি যে একটা রকস্টার আসলে তার শৈশব থাকে, তার কৈশোর থাকে, তার ভাঙা থাকে, তার গড়া থাকে, উত্থান থাকে, পতন থাকে, সেই জায়গাগুলোকে লক্ষ্য করে আমরা গানগুলোকে সাজিয়েছি, এক নম্বর বিষয়। তারপরের বিষয় হচ্ছে যে ইভেন উনি যখন কনসার্টে গান করে, ধরেন আমরা যখন কনসার্ট করতাম, সবসময় তো আসলে একটা জনরার গান করতাম না, শুরু করতাম একটা স্টাইলে, মাঝখানে একটা স্টাইল, শেষ করতাম একটু জমানো গান দিয়ে। সো ওই ব্যাপারটা আমরা মাথায় রেখেছি যে ওনার সবগুলো স্টেজের গান যাতে একরকম না হয়ে যায়। সো আমরা চেষ্টা করেছি যে
সব ধরনের জনরাকে টাচ করতে, সব ধরনের বলবো না, মানে অনেকগুলো জনরাকে টাচ যেমন করতে। কয়েকটি বলুন না। এখানে একটা গান আছে যেটা অলরেডি রিলিজড, পিরিতি গানটা, যেটা পান্থদা গেয়েছে। দারুণ, সেটা সুপার আসলে হিট হয়ে গেছে গানটি। সেই গানটা তো আসলে রক গান না, সেটা একদমই একটা ভিন্ন অঙ্গিকের গান। লাইভ জেলখানায় মানুষ যেভাবে গান গায়, ওইটাই হচ্ছে আমাদের মূলত ভাবনা ছিল যে ওই সরঞ্জাম দিয়ে গান বানানো, প্লাস একটু মিউজিক্যালিটি রাখা, যেহেতু রকস্টার সিনেমা, প্লাস হচ্ছে যেহেতু একটা জায়গায় গানটা শুট করা হয়নি, বিভিন্ন জায়গায় হচ্ছে, একটু মিউজিক রেখেছি আমরা, বাদ বাকিটা পুরোই হচ্ছে অর্গানিক সব যন্ত্র দিয়ে, কলস, হাড়ি বা জেলখানায় যে এলিমেন্টস গুলো থাকে ওগুলো দিয়ে করেছি, সাথে একটু হারমোনিয়াম আর একটু ডিস্টরশন গিটার ইউজ করেছি। এবং পান্থ গানাই তো দুর্দান্ত করেছে। পান্থদা তো একটা মানে ইন্সপিরেশন, উনি ওনার সাথে রেকর্ডিং একটা মানে হয় না, একটা অভিজ্ঞতা। আর এত সিনিয়র একজন মিউজিশিয়ান, আমার কাছে পান্থদা সবার আগে একজন ড্রামার। ওনার ওনার আমি অনেক অ্যাডমায়ার করি ওনাকে অ্যাজ এ ড্রামার। সো দাদা আমার সাথে রেকর্ডিং এ আসলে আমরা কথা বেশি বলি, আড্ডা বেশি হয়, গান কম হয় আসলে। সো সেটাই বলছিলাম যে এই গানটা যেমন একদমই আলাদা। আর একটা গান আছে যেটা হচ্ছে আমি বলবো কি নাম জানি না, কালকে তো রিলিজ হচ্ছে, হ্যাঁ। বলে ফেলেন। ধরেন আরেকটা গান একদমই পুরো রোমান্টিক গান, যেটা একটা ফিল্মের সং, সেটার মধ্যে রকের কোনো ছোঁয়া ছিটে ফোটা নাই, এটা গেল। তারপর রক এন্ড রোল গান আছে, একদম জেনুইন হার্ড রক গান আছে, বিভিন্ন জনরায়। এবং আর কিছু সফট নাম্বার কিছু আছে যেগুলো নাকি বাংলা সুন্দর প্রেমের গান, এমন গান আমরা রেখেছি। আমরা এই সুন্দর প্রেমের গানগুলো তো শাকিব খানের সিনেমাতে এর আগেও দেখেছি, তবে রক এন্ড রোল এবং রক স্টার হিসেবে শাকিব খানকে এর আগে কখনোই আমরা দেখিনি। তো তিনি কিভাবে অ্যাডপ্ট করেছেন বিষয়গুলো? কারণ হয় না যে একজন সঙ্গীত শিল্পী কিভাবে পিয়ানোটা ধরবে, কিভাবে গিটারটা ধরবে, এগুলো তো অনেক রপ্ত করতে হয়। আমি শুনেছি যে তিনি আপনার স্টুডিওতে এসেছিল সাউন্ড অফ সাইলেন্স। শাকিব ভাইয়ের এই জায়গাটা খুবই মানে সম্মানজনক একটা জায়গা, যে উনি এত বড় মেগাস্টার হয়েও যে ওনার কাজের প্রতি এত সিনসিয়ার। উনি ওই যে আপনি দেখবেন যে উনি টাইমলি সেরে চলে যায়, তো ওইরকমই উনি আমার স্টুডিওতে এসেছিলেন শুধুমাত্র জেস্টার দেখার জন্য, আচ্ছা। যে একটা মিউজিশিয়ান গিটার কিভাবে নেয়, ধরতেছে কিভাবে, পিয়ানো কিভাবে ধরতেছে। এবং উনি প্রথমেই বলে দেয় যে গিটারটা যেহেতু মানে খুবই সুন্দর দেখাচ্ছে না, বা চুরি করার জায়গাটা কম দেখা যাচ্ছে, একদম আপনাকে বাজাতে হবে, রাইট? সো পিয়ানোতে একটু এখানে ট্রিকি আছে। সো উনি পিয়ানোটা বলে যে আমাকে তাহলে পিয়ানোটা একটু দেখাও। সো এই যে সিনসিয়ারিটি, এবং উনি, আমি শুটটি পরে দেখেছি যে উনি প্রপারলি ওই জিনিসটা অ্যাডপ্ট করতে পারছে। সো এই একটা বিষয়। প্লাস হচ্ছে শাকিব ভাই ডান পাটা বোধহয় একটু আগে রাখতে হয়। কোনটা? ডান পাটা, ও রাইট পা। সরি, হ্যাঁ, ওইটা হচ্ছে সাস্টেন প্যাডেলটা আমরা সবসময় ডান পা দিয়ে কন্ট্রোল করি। সো Okay. ওইটা আমি ভাইয়াকে একটা নোট দিয়েছিলাম যে ভাইয়া এই নর্মালি পিয়ানিস্টরা ডান পাটা সামনে রাখে, সো আপনি এটা সামনে রাখতে পারেন। সো আমি পরে যখন ফুটেজ পাইলাম তখন দেখলাম যে ভাই একদম ওইটা ডান পা সামনে আছে। এবং আমি বলেছিলাম যে ভাই খুব দুই দিকে হাত যাবে না, হাতটা একভাবে যাবে, অথবা যায়, অনেক সময় যায়, কিন্তু নর্মালি আমি যে স্টাইলে বাজাইছি অরিজিনাল ট্র্যাকে এরকম যায় নাই। সো আপনি গেলে দুই হাত একসাথে নিয়েন। সো এই ছোট ছোট কিছু নোট দিয়েছিলাম ভাইয়াকে, এবং উনি ওগুলো ঠিকঠাক মনে রেখেছে। তো সুস্মিতা, টিকিট তো পাও নাই, কি হবে তোমার? অপেক্ষা করছি, তুমি একটু আগে বললে যে আশাবাদী থাকতে, সেই আশায় আছি। একদম সেই গানগুলো তো দেখবো। তবে রুমান যেটা বলছিল একদম শুরুতে যে আমরা অতীত এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, তো ভবিষ্যতের কথা তো হলো, একটু যদি অতীতে যেতে চাই, গত আচ্ছা, আমি ঈদে একটু নিকট মুক্তিপ্রাপ্ত, অতীতে, হ্যাঁ তুমি বোধহয় আমারটাই বলবে, একদম বলো না। সেটাই বলছি যে গত ঈদেই মুক্তি পেল প্রেসার কুকার, এবং সেখানে চমৎকার একটি গান সকলের মন জয় করেছে, বড়াই করে। জি। সেই গানটি নিয়ে একটু শুনতে চাই, এবং সেই সাথে গানটিও আপনার থেকে শুনতে চাই। বড়াই করে বেসিক্যালি ওই যে আমি অঙ্কনকে বলেছিলাম যে আমার অ্যালবামের জন্য একটা গান লাগবে, মানে আমি একটা অ্যালবাম করতে চাই, যে অ্যালবামের মধ্যে চাই যে সব অন্য কেউ আবার গান লিখুক বা সুর করুক। তো ওই জায়গা থেকে অঙ্কনকে বললাম তুমি একটা গান লিখো আমার জন্য। সো ও যখন লিখে পাঠাইলো, মানে ও হচ্ছে ভয়েস রেকর্ড করে পাঠায়, আমি যখন শুনলাম আমি বললাম যে না, এটা আসলে তোমারই গাওয়া উচিত। তো পরবর্তীতে ওই সময় রাফি ভাইয়ের সাথে আমার আড্ডা হচ্ছিল, তো রাফি ভাইকে শোনালাম, আমি গুনগুন করে শোনালাম যে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া। উনি যখন শুনলেন উনি বললো যে ভাই আমাকে এই গানটা পুরো বানাই দেন, কে গাবে কি হবে সব আপনি জানেন। পরে আমি হচ্ছে অঙ্কনকে বললাম, অঙ্কন তো একটু উদাস, ও আসতে পারে না, আসলেও গান বানানো হয় না। তো আমরা একদম শুট হয়ে গেছে গান ছাড়া, এমন একটা বিষয়। আমরা একদম রমজানের মাঝামাঝি অবস্থায় একদিন অঙ্কন আসলো, গান রেকর্ড করলাম। করার পরে আমি ভোরবেলা আজানের পরে, সেহেরির পরে, আজানের পরে গিটার নিয়ে বসলাম,
এক বসায় পুরো গানটা একটা স্ট্রাকচার রেডি করলাম। রেডি করার পরে আমি হচ্ছে এভাবেই মানে পাঠালাম রাশি ভাইকে। রাশি ভাই খুব খুশি, তাই বললো যে এটা কি মাস্টার? রাশি ভাই কোনো প্রশ্ন করে না, উনি জাস্ট আমার উপরে সব ছেড়ে দেয়। আমি বলছি আপাতত এটাই মাস্টার, বাট আমার মাথায় যদি নতুন কিছু আসে আমি আবার দিব। তো ওই সন্ধ্যায় একটা বিজ্ঞাপনের কাজে ফুলঝুরি সিস্টার্স নামে দুজন বোন আছে, ওরা বেশ ছোট বয়সে কিন্তু এত দুর্দান্ত বাজায় ওরা। তো ওর বড় বোন যে ইলহাম, ও সদ্য এইচএসসি পাস করেছে, তো ও আসছে স্টুডিওতে। আমি বললাম যে ইলহাম এখানে কিছু বাজাও তো। তো ও তো বাজায় উড়াই ফেলতেছে একদম, মানে হয় না যে ও তো স্কিল, তো সো ওটা এটাকে আটকায় রাখা ডিফিকাল্ট। সো বাজাচ্ছিল। আমি বললাম যে ইলহাম তুমি জাস্ট রাগ ঝিনঝুটির উপরে সিম্পল কিছু বাজাও। তো ও বললো যে ভাই আপনি যাও একটু গাইড করেন। পরে আমি ওকে বললাম যে এইটুকুই ভাইয়া? হ্যাঁ এইটুকুই, বাজাও। সো 5 মিনিট সময় নিল, বাজাই দিল পুরোটা। Wow. এবং হ্যাঁ এই সংযোজনটা আমার মনে হয় বেস্ট পার্ট ছিল, যে সরটা ওখানে ইমপ্লিমেন্ট করা। তো এবার ঈদে আপনার কাছ থেকে আমরা রকস্টার পাচ্ছি, মানে একটা ধামাকা। গত ঈদে পেয়েছে প্রেসার কুকার, মানে পুরো ঈদটাই আপনার এই বছর। গত ঈদে প্রেসার কুকার ছিল, বনরোধ এক্সপ্রেসও ছিল। ও বনলতা এক্সপ্রেস, বনলতা আবার গত এক্সপ্রেস। বছর ঈদে উৎসবও ছিল। উৎসব ছিল, হ্যাঁ। Wow, wow. সো বনরোধ এক্সপ্রেসের পুরো বিজিএম আমার। ওই গানগুলো তো আগেই বানানো, বাচ্চা ভাইয়ের গান ছিল, সুমন ভাইয়ের গান ছিল। এছাড়া যে নতুন গানগুলো ছিল ওগুলো আমার বানানো। বাহ, বাহ। এবং সে কারণে গানগুলোর মাঝে আমরা একটা সোল, আত্মা পেয়েছি। তো আর দেরি না করে, যেটা সুস্মিতার রিকোয়েস্ট ছিল, আমারও একদম তাই। রিকোয়েস্ট, বড়াই করে গান। এইটা আসলে অঙ্কনের গলা খুব ভালো লাগে শুনতে। আমি না, আমার ওটা তো মতো আমরা করে শুনেছি, যাচ্ছি। আমরা মুগ্ধ হয়েছি, এবার আরেকটি ভার্সন শুনবো। বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি, তাই যার কাছে যায় এই দুপুরে আমার তোমায় অনেক মনে হলো, তাই কার কাছে যায় মিশে গেলে তুমি জানো না কোন মোহনায় কার কাছে যায় বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি, তাই যার কাছে যাই। বাহ, বাহ। চমৎকার। আমার তো মনে হচ্ছিল যে কেন শেষ হলো, আরো শুনি, আরো কেন শুনি। থেমে গেল কেন সুস্মিতা? থেমে গেল? এই গানটা আমি অনেক শুনি, মানে হয় না আমার নিজের একটা প্লেলিস্ট আছে যে একদম। যেগুলো নিজে বানিয়েছি ওই গানগুলো গাড়িতে শোনা হয়। এর মধ্যে এই গানটা শোনা হয়। সন্ধি বিচ্ছেদ নামের আমার একটা গান আছে, ওটা শোনা একটা হয়। নাটকে ছিল। হ্যাঁ, নোনাজল নামের একটা গান আছে, জি। ওটা নেন্সি দাগ বলেছিল। ওয়েব ফিল্মে দাগ, ছিল। হ্যাঁ, ওইটা আপনি তো ভাই উইকিপিডিয়া ভাই। আমার ন্যান্সি নিজের গেল ছিল, এত অসাধারণ। সো হ্যাঁ, এই গানগুলো শোনা হয়। তবে বড়াই করের ব্যাপারটা সবচেয়ে আমার ইন্টারেস্টিং লাগে, যে হয় না যে ছোট ছোট বিষয়গুলো মানুষ যখন গ্রহণ করে, যেমন এই গানের প্লাকিংটা, এইটা নিয়ে অনেক টিউটোরিয়াল আমি দেখছি যে সবাই বানাচ্ছে, গিটার লিকটা, একদম। গিটার কর্ডগুলা, এবং মানুষ চেষ্টা করতেছে। সো আমার এইটা খুবই ভালো লাগে যে এখনো অনেক মানুষ আছে যারা এগুলো নিয়ে সোচ্চার, সচেতন। আমার খুব ভালো লাগে, কারণ আমরা হয় না যে আমরা অনেক সময় বলি যে এই মিউজিক ইন্ডাস্ট্রি কি হচ্ছে, এই নষ্টদের দখলে চলে যাচ্ছে, অথচ এরকম ক্লাসিক্যাল বেজের একটা গান, হ্যাঁ, সেটি ইউটিউবে ট্রেন্ডিং এ 1 নাম্বার ছিল অনেক দিন, এবং সেটি যেমন ম্যাস পিপলের পছন্দ করেছে, আবার ক্লাস পিপলদেরও আপন করে নিয়েছে। তো এই ধরনের গান আসলে আমাদেরকে আশায় বুক বাঁধতে শেখায়। একদমই ভাই। আমার মনে হয় কি যে ওই যে বলে না যে এখন মিউজিক হচ্ছে না, আগে মিউজিক হতো, আমি এটার সাথে একদমই একমত না। আমার মনে হয় মিউজিক না, আর্ট কালচারের সবচেয়ে সুসময় যাচ্ছে এখন। বাহ। কেন বলি? কারণ ধরেন এখন কুড়িগ্রামের একটা ব্যান্ড, তারা মিউজিক করে সার্ভাইভ করতেছে, তারা ব্যাকস্টেজে তাদের গান ডিস্ট্রিবিউট করতেছে, তারা মাসে লাখ টাকা কামাচ্ছে। আপনি দেখেন, চিন্তা করেন 20 বছর আগে এটা সম্ভব ছিল না। Right. তখন একটা কেন্দ্রীভূত ছিল, সবাই কেন্দ্রীকরণ ছিল যে সবাই এখানেই আসতে হবে। এখন এখানে আসতে হয় না আসলে। প্লাস ধরেন যে কপিরাইটের বিষয়টা, আর্টিস্ট এখন নিজেদের চ্যানেল গ্রো করতেছে, যার যা চ্যানেলে গান দিচ্ছে, সেটার প্রপার ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটার হয় না যে একটা ফিনান্সিয়াল সচ্ছলতা তো আসছে। প্লাস হচ্ছে মানুষও এখন জনরা ওয়াইজ তাদের অডিয়েন্স, তাদের আর্টিস্ট পেয়ে যাচ্ছে, যেটা আগে সম্ভব ছিল না। আগে রেকর্ড লেভেল যেটা চাইতো সেটাই হইতো, কিন্তু এখন তো এরকম না।
সো আমার মনে হয় কলা কৌশলী শিল্পী সবার জন্য এখন সুসময়। আর যে আরেকটা বিষয় যে ওই যে হয় না যে 90 দশকের মানুষ বলতো যে 70 দশক ভালো ছিল, 70 দশক বলতো যে তাদের আগে ভালো ছিল। অবশ্যই আমি রেসপেক্ট করি, বাট আমার মনে হয় যে একমাত্র পরিবর্তনই স্থায়ী, বাকি সবকিছু পরিবর্তনশীল। কি সুন্দর কথা, চমৎকার একটি আপনি তো কথা অনেক বলেন। সুন্দর করেও কথা বলেন। না, এটা আমি আপনার কাছ থেকে শিখছি। আচ্ছা, আজ থেকে 20 বছর পরে কিন্তু এই সময়টাকে অনেকে বলবে যে একদম। ওয়াও কি দারুণ দারুণ গান হতো, যেটা আপনি এখনই বলে গেছেন। এইটা আমি একটু সংযোজন করি যে মানুষের গান শোনার একটা সময় থাকে। আপনি ধরেন আপনি কলেজে যখন পড়েন, আপনি যখন প্রথম প্রেমে পড়েন, জি। ওই গানগুলো আপনার যেভাবে ভাবাবে, যেভাবে আপনি ক্যারি করবেন সারা জীবন, আপনি এখন আর সেভাবে গান ক্যারি করবেন না। এখন হয়তো আপনার শুনতে ভালো লাগবে, আর গানটা সুন্দর হয়েছে, এইটুকুই। কিন্তু এই যে ধরেন শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, জি। এইটা আপনাকে যেভাবে ভাবাবে, কারণ আপনি 30 বছর শুনেছেন এই গানটা, সবগুলো স্টেজ আপনি শুনেছেন, এখন আপনি এই গানটাকে যেভাবে নিয়েছেন, আপনি এখনকার গানগুলো নিতে আবার 30 বছর সময় লাগবে। একদম। সো এই 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 একটা গ্যাপ থেকেই যায়। আবার একটু অতীতে চলে যাই, অতীত মানে বর্তমান সবকিছুতে। আপনার মামার কথা একটু শুনতে জি। চাই, কারণ মুজিব পরদেশে আমাদের একজন প্রিয় মানুষ, প্রিয় শিল্পী। আপনার জীবনে তার প্রভাব কতটুকু? আমার জীবনে উনি হচ্ছে প্রভাব হচ্ছে একদমই ড্রিমি টাইপের। ওনার সাথে আমার দেখা হয়েছে শৈশবে হয়তো 3 দিন 4 দিন, কারণ উনি ঢাকায় থাকতেন, আমরা থাকতাম মুন্সিগঞ্জে। উনি খুব রিয়ারলি যেতেন এবং আমার একদম পার্টিকুলারলি মনে আছে উনি কবে কবে গেছেন আমার বাসায়। আচ্ছা। তো উনি একদিন এটা মনে হয় আমি তখন ক্লাস 3 কিংবা 4 এ পড়ি, উনি রাত 2টায় মুন্সিগঞ্জে, তখন ওই আমাদের ব্রিজও হয়নি, উনি ফেরি পার হয়ে আমাদের বাসায় রাত 2টা বাজে অনেক দলবল নিয়ে গেলেন। তো ওনার কাজ একটাই ছিল যে উনি গিয়েই উনি তবলা বাজাতেন, ইদার আব্বাকে অথবা আমাকে গান গাইতে বলতেন। উনি আব্বার গানের খুব ভক্ত। সো যদিও আব্বা ওনার বয়সে ছোট এবং আব্বা ওনার শিষ্য সমতুল্য, কিন্তু উনি আব্বার গলার ফ্যান, কারণ আব্বা খুবই সুইট গলা আর কি। প্লাস উনি আমার গান শুনতে পছন্দ করতেন, তো উনি তবলা বাজাতেন, আমি গান গাইতাম। এটা ছিল হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। তো বাসায় সবসময় ছিল যে মামা এত বড় শিল্পী, উনি এত ভালো হারমোনিয়াম বাজান, ওনার শুধু জনপ্রিয় শিল্পীই না, ওনার মিউজিক্যালিটিও বেশ সমাদৃত, যে ওনার ইন্ডিয়ান ক্লাসিক্যালের দক্ষতা, ওনার তবলায় হারমোনিয়ামে যে দক্ষতা বা মিউজিক ডিরেকশনে ওনার একটা দক্ষতা, এইটা আমাকে অনেক অনুপ্রেরণা দিত যে এই লেভেলের মিউজিক জানতে হবে, যেটা নাকি সবাই অ্যাপ্রিসিয়েট করবে। লাস্ট একটা আমাদের গত অক্টোবরে আমি আর মামা একসাথে পারফর্ম করি ফর দ্য ফার্স্ট টাইম। ওয়াও, সেটা হচ্ছে কোথায়? লালন উৎসব হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে। ওকে। তো মামা আমি মিউজিক ডিরেকশনে ছিলাম, তো আমি মামাকে ইনক্লুড করি। সো এবং আরেকটা সারপ্রাইজ ছিল যেটা আনফরচুনেটলি ক্যান্সেল হয়ে গেছিল লাস্ট ফোক ফেস্টে। আমার একসাথে পারফর্ম করার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, সো হয়তো ইনশাআল্লাহ নেক্সট টাইম হবে। অফকোর্স আমরা সেটা অপেক্ষায় থাকলাম আসলে। যাই হোক, তো আপনার কাছ থেকে গান শুনতে আসলে আমাদের ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। তো এবার কি আরেকটা গান হবে? আমি মামার গান গাই একটা, বাহ, এটা একটা ইন্টারেস্টিং কিছু হবে। এই গানটা আমার বাসায় একটা ব্যাপার আছে যে বাসায় গানগুলো ভাগ করা, যে আব্বা যে গানগুলো গায় ওই গানগুলো আমি গাই না, আমি যে গানগুলো গাই আব্বা গায় না। সো যেহেতু মামার গানগুলো তো আসলে ওই পরিচিত পাওয়ার আগে থেকেই আব্বা গাইতেন, কারণ এই গানগুলো প্রচলিত গান ছিল। সো ওর মধ্যে একটা গান আব্বা গাইতেন, ওই গানটাই শুধু আমি গাইতাম। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নেই জানা, তোমায় আমি হলে মোচে না, তোমায় আমি হলে মোচে না। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নেই জানা, তোমায় আমি হলে মোচে না, তোমায় আমি হলে মোচে না। আমরা আসলে খুব সুন্দর সময় কাটাচ্ছি, একদম মনে হচ্ছে তাই। বারবার যে সময় কেন চলে যাচ্ছে, ইস যদি ধরে রাখতে পারতাম আর কি।
কারণ আপনার সম্পর্কে তো অনেক কিছু জানবার বাকি, 1 ঘন্টায় তুলে আনা সম্ভব না। যেমন আমি যদি ছোট ছোট করে বলি যে আপনি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন 2011 সালে, 17 সালে আপনার নাটক জীবন শুরু হয়েছিল রেদওয়ান রনি মিস্টার জনের মাধ্যমে, তবে 18 সাল থেকে আপনি টিভিসিতে কাজ করছেন, 400-র বেশি কাজ করেছেন। তো এর মধ্যে ওটিটির কাজগুলো আমাকে বেশি টেনেছে, স্পেশালি মহানগরের কথা যদি বলি, বোহেমিয়ান ঘোড়া আছে, সাবরিনা আছে, এরকম আরো অনেকগুলো কাজের সাথে আপনি দাগের সাথে ছিলেন আর কি। তো মহানগরের বিজিএমটা সেই সময় বিগ হিট ছিল, যেটা শুনলে একটা গুজ পাম্প হয় অনেকের। আপনিও নিশ্চয়ই এরকম কথা শুনেছেন। মানে মহানগরের বিজিএম, মানে বিজিএম যে মানুষ এইভাবে নিতে পারে, একসেপ্ট করতে পারে, কারণ হচ্ছে নর্মাল বিজিএম আমরা কেন করি, বিজিএম না হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ওইটা যখন মানুষ প্রথম হতে এই যে ওসি হারুনের যে ট্র্যাকটা, এটা আমরা বানিয়েছিলাম হচ্ছে ওসি হারুনের ট্র্যাক হিসাবে। পরবর্তীতে সেটা মহানগরের টিজার রিলিজ হওয়ার পরে যখন এত এত সাড়া পাই আমরা, তখন ওটাকে আমরা টাইটেল ট্র্যাক বানাই ফেলি। আচ্ছা, সো এই একটা নর্মাল হয় না যে আপনি যখন প্রতিদিন মিউজিক বানাচ্ছেন, ওর মধ্যে একটা মিউজিক হঠাৎ সবাই পছন্দ করতেছে, সো কি এমন করলাম যে এটা সবাই পছন্দ করতেছে। এবং সেটা শুধু আমরা না, সাধারণ মানুষরা না, মানে ওপার বাংলাতে বিখ্যাত তারকা প্রসেনজিৎ কিংবা অনির্বাণ, তারাও প্রশংসা করছে। তো ওইটা একদম আলাদা অনুভূতি হয় যে কি এমন করলাম এবং কি তখন কোন মুডে ছিলাম, ওই মুডে আবার বানাইতে হবে। সেই মুডটা একটু রিক্রিয়েট করা যায় না? একটু শুনবো আজকে। আমি বাজাইতে পারি, কিন্তু ওইটা একটা ইলেকট্রিক গিটারে ছিল মেলোডিটা, এবং ভায়োলিন ছিল। যন্ত্রের আসলে এক্সেন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা যদি ইলেকট্রিক গিটার বাজানো হয় তখন যে অ্যাপিলটা ক্রিয়েট হয়, এটা আসলে অ্যাকোস্টিক গিটার হয় না। বাহ। আপনার তো ছোটবেলা থেকে তবলা, পিয়ানো, গিটারের সাথে দখল আছে। আর কোন যন্ত্র আপনি বাজাতে পারেন? এইটা আমার মনে হয় এখন আমি আসলে ওই যন্ত্রের নাম্বারের মধ্যে আমরা সীমাবদ্ধ না করি, কারণ কি Okay. মিউজিক আসলে মিউজিক, এটা যন্ত্রের ক্যারেক্টারটা বুঝতে হয়তো একটু টাইম লাগে, কিন্তু আলটিমেটলি মিউজিক তো সব জায়গায় সেম। এখানে মা পা মা পা মা পা নি পা মা গা সা, এখানে পেন্টাটোনিক মাইনর, এটা হারমোনিয়ামও সেম, এটা সব জায়গায় সেম। চমৎকার। সো এইটা আসলে জাস্ট ওই বাজানোর প্রক্রিয়াটা ডিফারেন্ট। অবশ্যই। তবে আপনার স্টুডিওতে যারা যায় তারা আপনার স্টুডিওর বেশ প্রশংসা করে, কারণ একটি বিষয় খেয়াল করেছে যে সেখানে আপনার 3টি স্টুডিও আছে নিকেতনে, কিন্তু আপনি আউটসোর্সিং করেন। আপনার ভোলাতে একজন বংশীবাদক আছে, আপনার ময়মনসিংহে একজন গিটারিস্ট আছে, আপনার ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া থেকেও আপনি আউটসোর্সিং করেন। এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং। এই বিষয়গুলো আসলে কি, আমি স্টুডিওর প্রশংসা সবাই করেন, কারণ স্টুডিও মানে আমরা সবসময় যেটা জানি যে ডার্ক, একটু বদ্ধ রুম হবে, বাট আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল একটু ওপেননেস। সো আমি একটা লেক সাইডটার যে জানালাটা ছিল সেটাকে ওপেন করে রেখেছি গ্লাস দিয়ে, তো ওইটা আমার কাছে একটু পজিটিভ এনার্জি দেয়। এবং আমি প্রচুর লাইট সোর্স করেছি, রাত্রেবেলা যাতে অনেক লাইট থাকে, এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের যে 3টা স্টুডিও, তার মধ্যে 3টা পারপাস ডিফারেন্ট। একটা হচ্ছে লাইভ রুম, যেখানে আমরা সবাই মিলে একসাথে রেকর্ড করতে পারি, যেটা আজকাল একটু কম দেখা যায় আর কি, সবাই পারফেকশনের জন্য আর কি। ওই যে একটা 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 Record, re-record একটা তো করে। সার্কেল থাকে, ধরেন আপনি খুব ট্রেন্ডে আস্তে আস্তে আবার ব্যাকলকে ফিরে যান, মানে আমরা এখন 80s কালচার ফলো করতেছি, এই যে আমি এই ঢোলা প্যান্ট পাজামা পরতেছি, হয় না, এটা তো আসলে 60-70s ছিল। সো এরকম ভাবেই আপনি আস্তে আস্তে, যেমন আমাদের যন্ত্রগুলো কিবোর্ডে আসতেছিল, কিবোর্ড থেকে ভিএসটি থেকে এআই, এখন আমরা লাইভ মিউজিকে ফিরে যাচ্ছি। সো এটা একটা আমার সার্কেলের মতন। কিন্তু আমার কাছে মনে হয় যে যেটা আমার কাছে রিসোর্স আছে সেটা আমি অবশ্যই ইউজ করতে চাই, না থাকলে তখন আমি কম্পিউটারের সাহায্য নিই। যেমন ধরেন আমার ঈদে একটা প্রজেক্ট ছিল, গত ঈদে, সেখানে আমি একটা ছোট ঢোলক রেকর্ড করতে চেয়েছি, পল্লবদা আমাকে হেল্প করেছে। আমার একটা সিতার লাগবে, ফিরোজ আঙ্কেল আমাকে হেল্প করে। আমার একটা জিতার লাগবে, জিতার হচ্ছে সিতারের ইলেকট্রিক ভার্সন, যেটা সেটা দেশে হয়তো 1-2 জন বাজায়, বাট ওই লেভেলের হয়তো বা এখন আয়ত্ত করতে পারিনি। আমি সেটা মুম্বাই থেকে সোর্স করি বা সাউথ ইন্ডিয়া থেকে সোর্স করি। রকস্টার সিনেমায় ভায়োলিনগুলো সব লন্ডন থেকে বাজানো। Wow. কারণ হচ্ছে আমার কথা হচ্ছে যে ছোট হোক, সাউন্ডটা একটু ছোট হোক, কিন্তু ইট হ্যাজ টু বি ইউনিক। মানে আমার সাউন্ডটা যেন আমারই হয়, এটা যেন অন্য কারো সাউন্ড না হয়। কিংবা একটা লুপ ইউজ করে দিলাম, যে লুপটা আরো 10 জায়গায় আছে,
ওটা করতে চাই না আসলে। এবং আপনার মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে অনেক পাগলামির কথা শুনেছি, যে যা ইনকাম করেন তাই নাকি দিয়ে আপনি। এটা মোটামুটি maximum আমাদের সময়- এই সার্কেলের সবাই, ইমন ভাই থেকে আমি অনুপ্রাণিত, পাবেল ভাই থেকে আমি অনুপ্রাণিত। কারণ এই যে প্রত্যেকটা ছিল এডুকেশনের ব্যাপার। তো এই যে এইভাবে ভাবনা, এই ভাবনাগুলো আমি ওনাদের কাছ থেকে শিখেছি। আচ্ছা, এই গিটারটা কত বছর পুরনো? একটা আপনার গিটার আছে 20 বছর এটাই পুরনো। এটাই সেটা। এটাই এটা সেটা, বেসিক্যালি বাহ। মার্টিন গিটার, এটা 2002 সালের মডেল। আচ্ছা। আমি এই গিটারটা কিনেছি 2024 সালে, মানে 22 বছর পুরনো গিটার কিনেছি। কারণ এই উডটা, এই গিটারের মডেলটা এখন ওরা তৈরি করে না, ডিসকন্টিনিউড। একবার শুনেছিলাম দেশের বাইরে থেকে আপনি একজন বিক্রি করে দিবে। এই যে সেই গিটার, আচ্ছা। সো আমি কানাডা থেকে সোর্স করেছিলাম। বাহ। বাহ। আমি তখন টরন্টো ছিলাম, বেশ দূরে একটা সাবারবানে উনি মার্কেট প্লেস থেকে এটা কালেক্ট করেছে। বাহ। বাহ। আচ্ছা, আমি আর সুস্মিতা আপনার কাছে গান শিখতে চাই, কি করা যাবে? আপনি তো একটা সুন্দর একটা প্রজেক্ট হাতে নিয়েছেন, আমরা জানি। আমার মনে হয় কি, এটা আমি জানি না আমাকে কেউ বকা দেবে কিনা, বাংলাদেশের গানের সিলেবাসটা চেঞ্জ করা প্রয়োজন। চেঞ্জ করা প্রয়োজন বলতে এটা আসলে আমি কোনো মানে আরোপিতভাবে বা একটু ভদ্রভাবে বলতে চাই না, আমি স্ট্রেট বলতে চাই। সিস্টেমটা এই জন্য চেঞ্জ করা দরকার, আপনি ধরেন একজন নিউবর্ন বেবি আপনি করে নিলেন, নিয়ে বললেন যে বলতো ক খ গ ঘ, ও বলতে পারবে না। সো ওকে আগে আসলে টাইম দিতে হবে, ওকে ভাষাটা শেখাতে হবে, দেন ব্যাকরণ। আগে ভাষা, দেন ব্যাকরণ। সো মিউজিক একটা ভাষা, আগে গান শিখতে হবে, পরে সাগাম শিখতে হবে। আপনি একটা বাচ্চাকে নিয়ে গেলেন সা ধরতে, ও আসলে ওই ইন্সপিরেশন পাবে না। Right. তো আগে ভাষাটা, আগে গান শেখাতে হবে। আমাদের এখানে আগে যে ট্রেন্ডটা ছিল, যে ছড়া গানের ট্রেন্ডটা, এটা এখন নাই, কেউ বানাচ্ছে না। সো আমি নিজেও বানাতে চাই, নিজে বানাচ্ছি। সো গানের স্কুল যে এই প্রজেক্টটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা সিলেবাস তৈরি করতে চাই, যে সিলেবাসটা মানে মিউজিকের ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত নিয়ে যাবে। দেন অনেক ভার্সিটি আছে যেগুলো নাকি গ্র্যাজুয়েশন লেভেলের এডুকেশন দেয়, বাট প্রাইমারি লেভেলের এডুকেশনটা এখানে মিসিং আমাদের এখানে, যদি স্কুল নয়। সো গানের স্কুলের মেইন প্রজেক্ট হচ্ছে সিলেবাস তৈরি এবং একটা গাইডলাইন ফিক্স করে দেওয়া। গাইডলাইন হয়ে গেলে কি হয়, ধরেন আপনি ওস্তাদ মুন্সি রহিসুদ্দিনের একটা বই আছে, ছোটদের সারেগামাপা। আচ্ছা। এটা হচ্ছে 1978 এর মনে হয় ওনার প্রথম সংস্করণ। আমার বাসায় যেটা আছে সেটা 1982 এর আব্বার। ওই বইটা আমাদের জন্য ছিল সিলেবাস। ওর মধ্যে যেমন খেয়াল ছিল, তেমন ওয়েস্টার্ন নোটসগুলো ছিল, স্কেলের একদম কি বলে একদম শুদ্ধ যেই মানে বিবরণ, আমরা ওখান থেকে শিখেছি। সো এই জায়গাগুলো যদি গানের পাশাপাশি একটা স্টুডেন্ট যখন ক্লাস 5-এ উঠবে, তাকে মাথায় দেওয়া যায়, একটা গাইডলাইন পেয়ে গেলে দেন বাকিরা সেই এভাবেই হাঁটতে পারবে। এবং আমি কিছু ভিডিও দেখেছিলাম যে আপনি গান শেখাচ্ছেন খুব সুন্দর করে, মফস্বলে কিংবা গ্রামের মধ্যে। একটা ওয়ার্কশপ ছিল, এটা আমি একটা টেস্ট ড্রাইভ দিয়েছিলাম, যে আমি যে এই যে রিসার্চগুলো করতেছি, এগুলো আসলে কি ইমপ্লিমেন্ট করলে কি ফলাফল আসবে, এই একটা আমার নিজের রিসার্চের একটা পার্ট ছিল। সো ওইটা আমি মুন্সিগঞ্জের হরঙ্গা কলেজে একটা সার্কুলার দিই যে আমি ওয়ার্কশপ করতে চাই। সো এখানে প্রায় 40 জনের মতন মানুষ ছিল ওরা। এবং ইন্টারেস্টিংলি আমি আজকে একটা জিনিস রিভিল করি, সেটা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম ফিমেল সিঙ্গারদের, মানে আমি যারা এস্টাবলিশ তাদের কথা বলছি না, রেগুলারলি যারা গান করে, তাদের মেইন প্রবলেম হচ্ছে ভাই আমার গলা উপরে যায় না। আচ্ছা। এইটা আসলে সত্যি না। ভয়েসের অনেকগুলো রেজিস্টার আছে, আমরা অনেকগুলো রেজিস্টার ডিকোড করি না। তো আমি ইনস্ট্যান্টলি ওকে মিক্সড ভয়েস ডিকোড করালাম এবং ওর গলা গা থেকে, মানে টিপিক্যালি যেটাকে গা বলি, সেটা থেকে পাতে চলে গেল। তো এই ইনস্ট্যান্ট কিছু আমি ওখানে ইমপ্লিমেন্ট করেছিলাম। বাহ। আরেকটা বিষয় আমাকে মুগ্ধ করে, আপনি অনেক গান সংগ্রহ করবার চেষ্টা করেন এবং দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনি গান সংগ্রহ করার একটা পাতিক রয়েছে আপনার। এবং একবার শুনেছিলাম যে নরসিংদীর একজন ট্রান্সজেন্ডার ফোক সিঙ্গার আছেন, মঞ্জু মামা। ও মাই গড, আপনি সব জানেন না। তার কাছে বোধহয় 2000-এর মতো গান হ্যাঁ, আছে। হ্যাঁ। তো সেগুলো নিয়ে আপনি কাজ করছেন? সেইগুলো নিয়ে এখন কাজ করা হচ্ছে না, বাট ওনার সাথে আমার কমিটমেন্ট আছে যে আমরা কাজগুলো করব, কারণ এতগুলো কাজের মাঝখানে ওই কাজটা করা হচ্ছে না। ওই গানগুলোর বেসিক একটা ব্যাপার হচ্ছে, ওই গানগুলোর লিরিক আলাদা হলেও সুর, বেসিক কিছু সুরের উপরে সবগুলো গান লেখা হয়েছে। সো ওই সুরগুলো নতুন করে করতে হবে। আচ্ছা। তো ওই গানগুলো থেকে বেছে বেছে আমরা কিছু গান করতে চাই। বাহ। এবার আপনার জীবন সঙ্গী, তাকে নিয়ে আমরা শুনতে একদম চাই, তাই। কারণ আপনার জীবনে এসেছে এবং আপনি আরো বেশি আলোকিত হয়েছেন, আরো বেশি প্রস্ফুটিত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আর কি। এবং খুব ভালো লেগেছে যখন জেনেছি যে গত বছর 23 অক্টোবর যখন আপনার বিয়ে হলো এবং তারপর দিনই আপনি ওমরায় চলে গেলেন সৌদি আরবে, এবং সেই দৃশ্যগুলো, সেই ছবিগুলো কিন্তু খুব মুগ্ধ করেছিল আমাদেরকে। তো আপনার জীবনে সে কতটা আলো হয়ে এসেছে? হ্যাঁ, আমি এটা নিয়ে তো একটা সিনেমা বানাতে চাই। কারণ হচ্ছে যে এত বছরের আমাদের আসলে যোগাযোগ খুবই
পার্টিকুলারলি আমরা বলতে পারবো আমাদের 11 বছরের পরিচয় হয়তো আমাদের 11 দিন বা 20 দিন দেখা হয়েছিল, বাট ও আসলে খুবই ইন্সপায়ারিং। ও আমাকে দূর থেকে ইন্সপায়ার করতে পারতো। ও এমন এমন সময় এমন এমন কথা বলে দিবে, ও তাই তো, হ্যাঁ ঠিক আছে, ওকে, আলো জ্বালিয়ে দিতে পারে খুব খুব সহজে। তো আমাদের এই হজের প্ল্যানটা হচ্ছে আমাদের বিয়ের আগের যে 37 দিনের প্রেম, ওই কনভারসেশনের মধ্যে হজ একটা বড় ফ্যাক্ট ছিল। কারণ হচ্ছে ও অনেকবার ওমরা করেছে, আমিও করেছি। সো ওই মিউচুয়াল একটা জায়গা থেকে ভাবলাম যে হানিমুন তো অনেক জায়গায় করা যায়, সো আমাদের জন্য তো ওমরা একটা নাইস পার্ট হইতে পারে। বাহ, সো ওই প্ল্যান করে আসলে এটা করা। তো তাকে উদ্দেশ্য করে কি আবার একটা গান হবে না? একদম। বড়াই করে যখন আমি বানাই তখন সূচনা পাশে ছিল। তো ও গান শুনে ও খুবই কট্টর সমালোচক, মানে এমন এমন সমালোচনা করে আমি ভয়ে থাকি। আমি ইভেন সিনেমা দেখার পরে ওকে বলি যে তুমি প্লিজ বাইরে কিছু বলবো না, কারণ হয়তো বলে দেবে যে এত টাকা দিয়ে কেন বানাইছে। মানে অলরেডি আগের সিনেমাতে এমন হয়েছে যে আমি অন্য একটা সিনেমা দেখতে গেছিলাম, বের হয়েছে সিনেমাটা খুব সুন্দর, সবই আছে, কাহিনী নেই। মানে এত সহজ স্বীকারোক্তি দিয়ে দেয়, ওইটা অনেকের জন্য ঝামেলা হয়ে যায়। ভালো। আমি সূচনার আসলে ও আমাকে খুব ইন্সপায়ার করে যে কোনো গান গাওয়ার জন্য। তো আমি ওকে নিয়ে কি গাবো ভাবি। তার প্রিয় কোনো গান হতে পারে যেটি আপনার ওর গলায় প্রিয় শুনতে গান সব ভালোবাসেন? হচ্ছে এত কি গানগুলো শোনে, মানে আন্ডাররেটেড গান শোনে এবং হচ্ছে কাওয়ালি শোনে, আচ্ছা। যেগুলো নুসরাত ফতেহ এখানে খুব পুরনো কাওয়ালি, যেটা একদমই পরিচিত না। আমি শুনেছি আপনিও লং ড্রাইভে গেলে কাওয়ালে। হ্যাঁ, ওই এটা সূচনার জন্যই হয় আসলে। Okay. যে ও এমন এমন কাওয়ালি ছাড়ে, এগুলো হয়তো আমিও কখনো শুনি নাই, খুবই রেয়ার কালেকশন ওর গান, ওগুলো শুনতে পারবো না। So আমি হচ্ছে ওকে, আমার একটা প্রথম গান ছিল এমন তোমার মনে খুব যতনে প্রেমের পথে পথে স্বপ্নের টানে সঙ্গোপনে এমন তোমার মনে ভালোবেসে এত দূরে এসে শুধু তুমি তুমি চারপাশে যত জল জমা ছিল মেঘে ঝড়ো ঝড়ো তোলা বেগে এমন তোমার মনে খুব যতনে প্রেমের পথে পথে। আমরা সবাই কিন্তু প্রেমে পড়ে যাব। এটা আমার বানানো প্রথম গান, প্রথম রিলিজ গান আর কি। আচ্ছা, এটা কি কোনো এটা নাটকে সিনেমা? ছিল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা প্রেমিক 1982 নামে একটা নাটক ছিল। আচ্ছা। আচ্ছা। তো এবার গত ঈদেও তো আমরা দেখেছি যে লিলিত নাটকে আপনার একটা দারুণ একটা গান ছিল। আশিক ভাই সম্বন্ধে বলতে চাই, আশিক ভাই প্রতি বছর একটা করে নাটক বানান এবং ওনার টেস্ট একদমই ডিফারেন্ট। উনি আমাকে বলে যে ভাই আমার কোনো চাহিদা নেই, আপনি আপনার মতো গান বানান, আপনি স্বাধীন। তো এই স্বাধীনতাটা খুব কম মানুষ দেয়, যে আমার কিছুই প্রয়োজন নেই, উনি গল্পও বলেন না, উনি শুধু লিরিকটা আমাকে দেয়, এবার আপনি আপনার মতন, মানে এখানে আপনি ক্লাসিক্যাল দিবেন নাকি অন্তর একটা রাখবেন নাকি মিউজিক দিবেন না দিবেন, সব আপ টু ইউ। বাহ, এই যে স্বাধীনতা দিয়েছে, পাশাপাশি তো আপনাদের বিভিন্ন ডিরেক্টরের সাথেই কাজ করতে হয়, যে কাজের সময় অনেক ডিবেটও হয়তো হয়। হ্যাঁ। তো রকস্টারের ক্ষেত্রে আজমান রুশোর সাথে আপনার কেমন ডিবেট? প্রতিদিন ডিবেট হয়, প্রতিদিন ডিবেট হয়, প্রতিদিন ডিবেট। মানে রুশো নিজেও মিউজিক করেন হালকা, মানে এবং হচ্ছে উনি র্যাপ মিউজিকটা একসময় করতো, মানে Okay. জেনুইনলি উনি নিজে র্যাপ মিউজিক করতো। এবং তার এক ধরনের টেস্ট আছে ট্রেন্ডি মিউজিকের সাথে, আপনার ক্লাসিক্যাল, তো দুটো ব্লেন্ড হয়েছে কিভাবে? এইটা আসলে ব্লেন্ড, আসলে এটা রকস্টার দেখলে বোঝা যাবে। কিন্তু প্রথম দিকে যেটা হইতো যে, মানে লাস্ট ইয়ার রুশো ভাই আমাকে প্রথম দিনই বলছে যে নীরব, আমরা যখন বিজ্ঞাপন বানাই তখন তো আমরা সব ক্লায়েন্টের কথা শুনি, সো তখন আমাদের ডিবেটের জায়গা থাকে না। বাট এই সিনেমায় যদি তোমার মনে হয় যে তুমি কনভিন্স না, তুমি অবশ্যই বলবা। উনি প্রথম 3 দিন পরে কথা বললো, কারণ হচ্ছে প্রথম 3 দিন ছিল উনি যা বলে আমি তাই বলে হ্যাঁ হ্যাঁ। সো উনি তখন আমার স্বাধীনতা দিল। আমি তখন ওকে বললাম যে ভাই ব্যাপারটা আসলে এখন এরকম না, এখন তো প্রিলিমিনারি স্টেজ আছে, পরে দেখবেন যে এটা উল্টা হয়ে গেছে, যে আমি সব জায়গায় বাগড়া বাঁধাবো, আপনি প্যারা খেয়ে যাবেন। কারণ এটাই হয়েছে আলটিমেটলি। রেকর্ডিং এর সময়
আমার মেইন যে সমস্যা হইতো এবং এই পুরো প্রজেক্টে হয়েছে যে ডেমো যেটা বানাই উনি ওইটাই চায়, কারণ আমি তো চাই যে না এটা আরেকটু। চেঞ্জ হবে এই জায়গাটা, উনি বলছে না এই অলরেডি আমি এটাতে শুট করে ফেলছি, এটাই থাকতে হবে। তো এইটা নিয়ে আমাদের প্রচুর বাকবিতণ্ডা হয়েছে এবং আমি মাঝে মাঝেই ওনাকে টেক্সট করে দিতাম যে আমি আর প্রজেক্টে নাই। না, এরকম অভিমান থেকে আসলে একটা ভালো প্রজেক্ট হয় আর কি। তবে যেটা আমি শুনেছি যে এবার রকস্টারের জন্য আপনি অন্য কোনো প্রজেক্টই নেননি হাতে। নেওয়ার সুযোগও নাই ভাই আসলে, কারণ এতগুলো গান বিজিএম এর মাঝখানে অন্য প্রজেক্ট কিভাবে করবো, কারণ আমি তো আসলে কোনো জায়গায় ছাড় দিতে চাই না, কোনো প্রজেক্টে ছাড় দিতে চাই না, যে অন্য একটা প্রজেক্ট নিতাম সেটাও আসলে কম্প্রোমাইজ করে নিতে হতো। জি। তবে যেসব সিনেমায় আপনার গান শুনেছিলাম সেটা পদ্মা পুরাণ থেকে শুরু করে পরাণ থেকে শুরু করে দেশান্তরে আপনার গান আমরা পেয়েছিলাম, সবগুলো কিন্তু মুগ্ধ করেছিল। এবং আপনি নির্মলেন্দু গুণের মতো একজন কবির লেখা গানের উপর আপনি সুর করেছেন, সেটা কিন্তু অনেক বড় একটি অর্জন ছিল। এটা অবশ্যই অনেক বড় অর্জন। এই ওই গানটা যখন আমার কাছে আসে একটা শুট ছিল, এক্সিস্টিং শুট ছিল, আমি তখন আশুতোষ সুজন ভাইকে বললাম যে ভাই আমি একটু অন্যরকম করতে চাই, যেহেতু সিনেমাটা একটা পিরিয়ডিক্যাল সিনেমা, একটু এক্সপেরিমেন্ট করি, এবং উনি আমাকে সেই স্বাধীনতা দিয়েছিল। সো আমি একদম কমপ্লিটলি সেটাকে একটা রাগ বেস করে রাগ মানদের উপরে পুরো ওটা সাজিয়েছিলাম। বাহ। আমরা একদম আজকের রাঙা সকালের শেষ একদম পর্যায়ে তাই। চলে এসেছি। মানে কেন যে শেষ পর্যায়ে ছিলাম সেটা যাই না, তবে প্রত্যেকটি শেষই তো আসলে আরেকটি সুন্দরের শুরুর ইঙ্গিত দেয়। আগামীকাল রকস্টারতে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আমরা হয়তো সামনের দিনগুলোতে আপনাকে সিনেমাতে আরো বেশি চাইবো, আপনি কি সেটি আমাদের সময় দিবেন? সিনেমাতে আসলে আমি এখন যেটা বিশ্বাস করি যে আমাদের বাজেট বেড়েছে সিনেমার, কিন্তু মিউজিকের জায়গা থেকে বাজেটটা আসলে ওইভাবে বাড়েনি। আমার মনে হয় এখানে বাজেট বাড়ানোর প্রয়োজন, এবং হচ্ছে আরো বেশি এক্সপেরিমেন্টের প্রয়োজন, যে শিওর যে এটাই হয় এটাই করব, এই এই কালচার থেকে এই চর্চা থেকে আমাদের বেরোতে হবে। জি। কারণ সিনেমা তো আলটিমেট আর্টের জায়গা, সবাই একদম। এখানে এক্সপেরিমেন্ট করবে, নতুন কিছু করবে, এই উদ্দীপনাটা থাকা খুব জরুরি। বাহ, এই কথার পরে আসলে কোনো কথা থাকতে পারে না। একদম তাই। আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই, অনেক ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আগামী ঈদ মোবারক। থ্যাংক ইউ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো থাকবেন।